মমতা দিকে কেউ লজিক দিয়ে বাঁচে না। মমতা দিয়ে এরকম অনেক ইল্লজিক্যাল কথা বলে যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে প্রশংসনীয় কাজ করছে। সবাই জানে দলটাকে তুলে দেওয়ার পেছনে একজনই নাম, অভিষেক ব্যানার্জি। তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল কর্মীদের জন্য, তার বদলে ছতলায় বসে থাকা জমিদারের জন্য নয়। আপনি ফেসবুকের তলায় তাকে বালিশ চাটা হ্যান দেন, দু চারটে ক্যারিকেচার মন্তব্য করলেন, দু চারটে গালাগালি করলেন, করতে পারবেন, কিন্তু আগে সাপচার জিজ্ঞাসা আছে প্রশ্নের উত্তর দিক। কোথায় তৃণাঙ্কুর ভট্টাচার্য, অভিষেকের কোলের ছেলে? বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখলাম বিধানসভায় তিনি বললেন যে নেতাজির বিরুদ্ধে যারা কুমন্তব্য করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, অভিনন্দন জানাই। আর অর্জুন সিংকে বাদ দিয়ে যাকে টিকিট দেওয়া হলো তিনি বা হালি শহরের বড় নেতা ছিলেন, 7 বছরের তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি, নোয়াপাড়ার প্রার্থী। তার পাড়ায় মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, তিনি বেরোচ্ছেন না বাড়ি থেকে। তিনি বাড়িতেও আছেন কিনা সেটাও জানি না। তিনি তো গিয়ে সন্ধ্যেবেলা অন্তত বীজপুর থানায় অভিযোগ করতে পারতেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ভিডিওতে দেখেছি এরা ইট পাটকেল মেরেছে। তিনি কোথায়? দিদিমণির ভাইপো যাকে নিয়ে একে করে ঘুরে ঘুরে নৈহাটির বড় মা দেখতে যেতেন, সে কোথায়? প্রতিনিধি যাবেন, তাকে ঘিরে ধরে ইট পাটকেল মারবে। অবশ্য এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানোই সিস্টেম, এটা ওরাও করেছে। কিন্তু এরকম একজন যার রাজনীতির সঙ্গে কোনো যোগাযোগ নেই, শুধু জমিদারিত্ব ফলার জন্য বাপের সম্পত্তি দলটা আছে, যা ইচ্ছা তাই করবো, এবং দলের কর্মীরা অন্যান্য নেতৃত্বরা তার চাকর, এই ভাবনা চিন্তা করে দলটাকে একদম লাটে তুলে দেওয়ার পেছনে একমাত্র এক এবং অদ্বিতীয় নায়ক অভিষেক ব্যানার্জি এবং তার কিছু চামচাকা, যারা তৃণমূল কংগ্রেসের বদলে অভিষেক ব্যানার্জিকে লাজ্জাত দেন, পার্টি লাজ্জাত দেন, ইনস্টিটিউশন করে তুলছে। একটা প্রশ্ন চিহ্ন আসছে যে তিনি হয়তো আর ফিরবেন না, বিনয় মিশ্রর মতো কিছু একটা এরকম দাঁড়াবে। বিজেপির কোনো কর্মী, সাধারণ কর্মী মারা গেছেন, তখন মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় প্রাক্তন মুখ্যমন্ত্রী গেছিলেন কিনা? উত্তর নিশ্চিত না, যাননি। হালি শহরে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ডাকেননি, তিনি নিজেই চলে গেছেন অযোজিত হয়ে। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা কথা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাবেন সে ছাড়পত্র পাওয়ার পর বলা হচ্ছে যে তিনি 20-25টা ব্যাগ নিয়ে, লাগেজ নিয়ে সে চলে যাচ্ছে। এই বিষয়ে আপনার কি মতামত একটু বলবেন? এখানে তো আমার কোনো মতামত নেই, এখানে সুপ্রিম কোর্ট অলরেডি তাকে বলেছে তিনি যেতে পারবেন চোখের চিকিৎসার জন্য। হাইকোর্ট তাকে বলেছিল যে এসএসকেএম এ দেখিয়ে নিন, যদি এসএসকেএম এর ডাক্তারবাবুরা বলেন যে আমি এখানে চিকিৎসা হবে না, আপনি বিদেশ যান, তাহলে যেতে পারবেন। উনি বিদেশ যাচ্ছেন। দেখুন, কিছু মানুষের মধ্যে একটা প্রশ্ন চিহ্ন আছে যে এত অভিযোগ, এত বিভিন্ন মানে চারিদিকে এত অভিযোগ, এবং সেই অভিযোগগুলো একটা পার্টিনেন্ট অভিযোগ থাকার পর তিনি দেশ ছেড়ে চলে যাচ্ছেন। কিছু মানুষের একটা প্রশ্ন চিহ্ন আসছে যে তিনি হয়তো আর ফিরবেন না, বিনয় মিশ্রর মতো কিছু একটা এরকম দাঁড়াবে। এটা মানুষের প্রশ্ন আছে। আমার আগে তো স্পেকুলেট করার মতো, আমি কোনদিন স্পেকুলেট করি না যে 3 মাস পর কি হবে, আমি স্পেকুলেট করছি না। তবে যদি তিনি না ফেরেন তাহলে কিন্তু ভারতবর্ষের বিচার ব্যবস্থার উপর একটা প্রশ্ন চিহ্ন হবে, সরকারের দিকে একটা প্রশ্ন চিহ্ন হবে। হালি শহরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন একজন তৃণমূল কর্মী মৃত্যুর ব্যাপার নিয়ে। তার গাড়িতে কাদা ছোড়া, ইট ছোড়া, এই সমস্ত কিছু ঘটনা ঘটেছে এবং তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা বিজেপির গুন্ডারা করেছে। তার পরের দিনই আমাদের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে গেছিলেন এবং সেই পরিবারটিকে তিনি যথাযথ সাহায্য করেছেন এবং বিভিন্ন আশ্বাস দিয়ে এসেছেন। এবং তিনি সেখানে সাংবাদিকদের বলেছেন যেটা প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে যে ঘটনাটা হয়েছে ওটা জনরোষ ছিল, এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী যদি পুলিশকে যথাযথভাবে জানিয়ে আসতো তাহলে এই ধরনের ঘটনাকে ঠেকানো যেত। প্রশ্নের উত্তরটা অনেক বড়, অনেকগুলো দিক আছে। প্রথম দিক হচ্ছে যে ভিকটিম, তার বাড়ি পরিবারের লোক বলছেন যে তারা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ডাকেননি। তো ন্যাচারালি প্রাক্তন মুখ্যমন্ত্রীর দলের লোক পুলিশ অ্যাট্রোসিটিসে মারা গেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ডাকেননি, তিনি নিজেই চলে গেছেন অযোজিত হয়ে। এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী তিনি গেছেন, এটা সঠিক যে আগে কোনোদিন পুলিশ পিটিয়ে, পুলিশ অ্যাট্রোসিটিসে মারা গেছে, বা বিজেপির কোনো কর্মী, সাধারণ কর্মী মারা গেছেন, তখন মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় প্রাক্তন মুখ্যমন্ত্রী গেছিলেন কিনা? উত্তর নিশ্চিত না, যাননি। এখনকার মুখ্যমন্ত্রী তিনি গেছেন, তিনি পুলিশকে কোনো ডিফেন্সও করেননি, পুলিশ অ্যাট্রোসিটিস এর এগেনস্টে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি, প্রশ্ন ক্লোজ করেছেন, সাসপেন্ড করেছেন, সব ঠিক আছে। ভিকটিমের পরিবারকে 10 লক্ষ টাকা কম্পেনসেশন দিয়েছেন, এটাও আইনানুগ কাজ করেছে। কিন্তু আমাকে এই অভিনন্দনটা একটু বেশি অভিনন্দন দিতে পারতাম যখন উনি এই জনরোষের তত্ত্বটা না করে তিনি আইনের শাসনের কথা বলতেন। যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি গেছেন, তাকে ঘিরে লোকজন ইট পাথর কাদা ছুড়েছে, সেটা যদি জনরোষও হয় তাও পুলিশের অ্যাকশন নিতে হবে, আইনটা সেটা বলছেন। আপনার জনরোষ হয়ে গেল, মব লিঞ্চড হয়ে গেল,
জনতা এসে ইট পাটকেল ছুড়লো, তারা একদম সাধারণ মানুষ, তারা একদম বিজেপির সঙ্গে দূর দূরান্ত অব্দি যোগাযোগ নেই। যদি এটাও আমি তর্কের খাতিরে ধরে নিই, তাও তার বিরুদ্ধে সুমোটো এফআইআর করা উচিত। আবার উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওখানে তো হালি শহরের বড় নেতা ছিলেন, 7 বছরের তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি, দলের নোয়াপাড়ার প্রার্থী। তার পাড়ায় মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, তিনি বেরোচ্ছেন না বাড়ি থেকে। তিনি বাড়িতেও আছেন কিনা সেটাও জানি না। তিনি তো গিয়ে সন্ধ্যেবেলা অন্তত বীজপুর থানাটা অভিযোগ করতে পারতেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ভিডিওতে দেখেছি, এরা ইট পাটকেল মেরেছে। তিনি কোথায়? আমরা তো না অযোগ্য অপদার্থ ছিলাম, আমাদের কোনো সুযোগ ছিল না। তো দিদিমণি যাকে প্রার্থী করেছিলেন, দিদিমণি যাকে নেতা করেছিলেন, দিদিমণির ভাইপো যাকে নিয়ে ট্যাগে করে ঘুরে ঘুরে নৈহাটির বড় মা দেখতে যেতেন, সে কোথায়? তো অনেকগুলো প্রশ্ন আসে। আমি শুধু একটা কথা বলতে চাই, যারাই জনরোষটাকে অ্যাফিলিয়েট করছে, ইনক্লুডিং মাননীয় মুখ্যমন্ত্রী, ভুল করছে। কারণ জনরোষের মতো একটা বিপজ্জনক শব্দ বলা ঠিক নয়। এটা প্রেসিডেন্ট সৃষ্টি হচ্ছে। আজকে বিজেপি শক্তিশালী, কালকে নাও থাকতে পারে, পরশুদিন অন্য কেউ শক্তিশালী হতে পারে। কিন্তু শক্তিশালী যে, সে শক্তিহীনের কোনো প্রতিনিধিকে বা তার তুলনায় কম শক্তি কোনো প্রতিনিধি যাবেন তাকে ঘিরে ধরে ইট পাটকেল মারবে। অবশ্য এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানোই সিস্টেম, এটা ওরাও করেছে, কিন্তু এখনো সেটা চলবে। এটা কোনো ভালো বিজ্ঞাপন হতে পারে না একটা সরকার, যে সরকার আইনের শাসন স্থাপন করছে বলছে। আপনার এই কথা প্রসঙ্গে আমি বলি যে সুদীপ রাহাও ঠিক কয়েকদিন আগে আমি একটা পোস্ট দেখেছিলাম, সেখানে উনি একই কথাই বলেছে যে হালি শহরে যেখানে নোয়াপাড়ায় তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং যাকে দেখা যাচ্ছে না বর্তমানে এখন, অথচ দল তাকে ছাত্র সভাপতি থেকে সরিয়ে মাদারের আপনার কার্যনির্বাহী সদস্য করেছে। তো সেখানে সুদীপ রায় এটাই একই অভিযোগ তুলছে যে আমরা চৌঠামের থেকে দলের সঙ্গে বিভিন্ন এত প্রবলেমের মধ্যে আমরা দলের প্রতিটি প্রোগ্রামে উপস্থিত ছিলাম, তবু 5 জন্য আমাকে সব পদ থেকে সরিয়ে দেওয়া হলো। এই ব্যাপারে আপনার কাছ থেকে একটুখানি পার্টিনেন্ট প্রশ্নের উত্তর দিতে হবে। আপনি ফেসবুকের তলায় তাকে বালিশ চাটা হ্যান দেন, 2-4টে ক্যারিকেচার মন্তব্য করলেন, 2-4টে গালাগালি করলেন, করতে পারবেন, কিন্তু তাদের সাপচার জিগড়ে আছে প্রশ্নের উত্তর দিক। কোথায় তৃণাঙ্কুর ভট্টাচার্য, 7 বছরের সভাপতি, নামে এত অভিযোগ, এত অভিযোগ, জিটিএ কেলেঙ্কারি, ছাত্রভর্তি, শিক্ষক নিয়োগ, তারপরও সে 7 বছরের সভাপতি, দলটাকে কোলে কোলে নিয়ে ঘুরলেন। অভিষেকের কোলের ছেলে কোথায়? তার তো স্ট্যান্ড থাকবে, হতে পারে না ঠিক ভুল ইত্যাদি। আমার পাড়ায় মমতা বন্দ্যোপাধ্যায় যদি আসেন, তিনি যদি কাউর দ্বারা আক্রান্ত হন, আমি যাবো। তিনি আমার নিশ্চিত, আমি তাকে দেখেই রাজনীতি শুরু করেছি। কিন্তু তৃণাঙ্কুর ওখানকার হালি শহরের বড় নেতা, তিনিই বা কোথায়? আর অর্জুন সিংকে বাদ দিয়ে যাকে টিকিট দেওয়া হলো, তিনিই বা কোথায়? হর ঘর তিরঙ্গা শুরু হয়েছে, যে প্রোগ্রামটা একটা দেশের প্রোগ্রাম, বর্তমান সরকার তারা সেই প্রোগ্রামটা শুরু হয়েছে, শুভ উদ্বোধন হয়েছে। আপনার কি মতামত? একদম, আমি এই ভীষণ রকম ভাবে সরকারকে অভিনন্দন জানাচ্ছি। স্বাধীনতার পর যারা জাতীয় পতাকাকে অপমান করেছে তারা একেবারে দেশদ্রোহী। যাদের বাড়িতে অফিসে জাতীয় পতাকা লাগানো হয়নি, ঠিক করেনি, উচিত তাদের অফিসে জাতীয় পতাকা লাগানোর। মহারাষ্ট্রের নাগপুর এরকম একটা অফিস আছে, আমি শুনেছি দীর্ঘদিন ভারতের জাতীয় পতাকা নেই, লাগানো হয়নি, পরে অবশ্য লাগানো হয়েছে। তা আমার মনে হয় এরকম অনুপ্রেরণা দেওয়া উচিত। আরো সব জায়গায় যেখানে যেখানে জাতীয় পতাকা লাগানো নেই, লাগানো উচিত। সেটা বাংলায় হতে পারে, নাগপুরে হতে পারে। নেতাজি সুভাষচন্দ্র বসু, তার সম্বন্ধে সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক মন্তব্য আমরা দেখছি যে খুব বাজেভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করা, বিভিন্নভাবে অপমান করা, এবং অনন্ত মহারাজকেও আমরা দেখছি যে কিছু কথা বলেছেন উনি। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, নেতাজি সুভাষচন্দ্র বোসকে শুধু বাংলার মধ্যে বেঁধে রাখাটা, বাংলার একমাত্র অহংকার, এই কথাটা বলা একদম উচিত। ভারতের স্বাধীনতার যুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বোসের আত্মত্যাগ, এটা মানে কোনো লেখনীর মধ্যে আপনি ধরিয়ে রাখতে পারবেন না। এবং যারা নেতাজি সুভাষচন্দ্র বোসকে কুরুচিকর মন্তব্য করছেন, তারা আজকে সাহস পাচ্ছেন কেন? সাহস পাচ্ছেন কি করে? বিজেপির নেতারা একটা খুব সুবিধা, এটার পেছনে একটা অন্য গল্প আছে। বিজেপি বারবার একটা রাজবংশী বনাম রিফিউজি উদ্বাস্তু বাঙালির একটা গন্ডগোল বাঁধিয়ে রাখার চেষ্টা করে কুচবিহার। সেটাই হচ্ছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখলাম বিধানসভায় তিনি বললেন যে নেতাজির বিরুদ্ধে যারা কুমন্তব্য করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। উনি প্রত্যেক বিধায়ককে টাকা অ্যালটও করেছেন নেতাজি সেবা কেন্দ্র গঠন করার জন্য, অভিনন্দন জানাই। কিন্তু আমার ওই অভিনন্দন একটু বেশি জানাতে পারবো যে অনন্ত মহারাজের মতো লোকজন বিজেপি থেকে সরে যাবে এবং দরকার পড়লে গ্রেপ্তার হবে। কারণ নেতাজিকে অপমান করা
মানে বাঙালি বা বাংলার সেন্টিমেন্ট নয়, ভারতবর্ষের ইন্টিগ্রিটিকে নিয়ে প্রশ্ন তোলা। কারণ নেতাজি সুভাষচন্দ্র বোস ভারতবর্ষের স্বাধীনতার জন্য যে আত্মত্যাগ করেছিলেন, যে বলিদান দিয়েছিলেন, তিনি আর গৃহে ফিরতে পারেননি, তার দেহ গৃহে ফেরেনি, তার নিজের বাড়িতে আসেনি। এই আত্মত্যাগ কখনো, এই আত্মত্যাগকে যে অপমান করবে সে দেশমাতৃকাকে অপমান করবে। তো আমার মনে হয় সরকার, বিজেপি এদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। যদি না নিতে পারে তাহলে মনে করবো বিশাল পলিটিক্যাল কম্পালশন আছে। বিগত সরকারের ক্ষেত্রে আমরা দেখেছি যে বিধানসভা যখন নাকি বিভিন্ন অধিবেশন থাকতো, বিধানসভার অধিবেশনগুলো, সেখানে কিন্তু লাইভ স্ট্রিমিংটা হতো না। বর্তমান মুখ্যমন্ত্রী কিন্তু বিধানসভার অধিবেশনটা লাইভ স্ট্রিমিং করছে। তো এই বিষয়টা বিভিন্ন মহল থেকে সাধুবাদও দেওয়া হচ্ছে। তো আপনি এটা কিভাবে ব্যাখ্যা করবেন? না, আমি এটা ওয়েলকাম করি। ভালো তো, রাজনীতির ছেলেরা শিখবে কি বিধানসভায় কিভাবে কাজ হয়, কে দেখে, কি বক্তৃতা করছে, তার জনপ্রতিনিধিরা কি বক্তৃতা করছেন, তার জনপ্রতিনিধিরা তার এলাকার জন্য কি কি চাইছেন, হ্যাঁ লাইভ দেখতে পারবে। এটা তো ভালো, নিশ্চিত প্রশংসনীয়। আচ্ছা, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসাবে আপনি কত দেবেন? কিরকম লাগছে? এখনো নম্বর দেওয়ার মতো সময় আসে, এখনো নম্বর দেওয়ার মতো সময় আসেনি। সবে তো ফার্স্ট টার্মের পরীক্ষার কোয়েশ্চেন পেপারও দেওয়া হয়নি, 2 মাস হয়েছে যে ফার্স্ট টার্মের কোয়েশ্চেন দেওয়া হোক। তবে প্রচুর জায়গায় ব্রিচ অফ কমিটমেন্ট হচ্ছে। 3,000 টাকার অন্নপূর্ণার যোজনা, যেটা নির্বাচনের আগে 1 পাতার ফর্ম ছিল, সেটা 12 পাতার ফর্ম হয়ে গেছে। তবে যুবশক্তি টুবশক্তি ইত্যাদি আসছে না, বিদ্যুৎ। ব্রিচ অফ কমিটমেন্ট হচ্ছে, যেটা আমরা কেন্দ্রীয় সরকারের 2014 দেখেছিলাম, এখানে হচ্ছে ব্রিচ অফ কমিটমেন্ট। আর বহু জায়গায় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে প্রশংসনীয় কাজ করছে, কিন্তু এখনো তাকে এভ্যালুয়েট করার মতো সময় কাল তিনি কাটাননি। আচ্ছা, তৃণমূল কংগ্রেসের যে হঠাৎ এইভাবে হেরে যাওয়া, এই হেরে যাওয়াটা নেপথ্যে আপনার কি মনে হয়, কেন এইভাবে হেরে গেল? সবাই জানে দলটাকে তুলে দেওয়ার পেছনে একজনই না, অভিষেক ব্যানার্জি। প্যারাশুটে তুলে এনে মমতাদি নেতা করবে। মমতাদির সব ঠিক আছে, মমতাদিকে কেউ লজিক দিয়ে বাঁচে না। মমতাদি এরকম অনেক ইল্লজিক্যাল কথা বলেছে, এই মমতাদির ইউএসপি। মমতাদির সংগ্রাম, আপসীন সংগ্রামের উপর তো কারোর কোনো প্রশ্ন নেই। কিন্তু এরকম একজন যার রাজনীতির সঙ্গে কোনো যোগাযোগ নেই, শুধু জমিদারিত্ব ফলার জন্য, বাপের সম্পত্তি দলটা আছে, যা ইচ্ছা তাই করবো, এবং দলের কর্মীরা, অন্যান্য নেতৃত্বরা তার চাকর, এই ভাবনা চিন্তা করে দলটাকে একদম লাঠে তুলে দেওয়ার পেছনে একমাত্র এক এবং অদ্বিতীয় নায়ক অভিষেক ব্যানার্জি এবং তার কিছু চামচাকা, যারা তৃণমূল কংগ্রেসের বদলে অভিষেক ব্যানার্জিকে লাজ্জার দেন, পার্টি লাজ্জার দেন ইনস্টিটিউশন করে তুলেছিল। যারা মমতা বন্দ্যোপাধ্যায় সবাই যেত না, যারা আরজিকর আন্দোলনে পার্টিসিপেট করেনি, আরজিকর আন্দোলন হওয়ার সময় যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াননি, তারা দলটা তুলে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চ সকালবেলা ফাঁকা, অভিষেক ব্যানার্জির অফিস থেকে কাউন্সিলরদের মেসেজ করছে তৃণমূল কংগ্রেস, অভিষেক ব্যানার্জির অফিস না, তৃণমূল কংগ্রেসের অফিস, এআইটিসি অফিস, হলদিরামসের উপরে অফিস, হোয়াটসঅ্যাপ করছে 4:30 সময় এসে, আমি 5:30 অভিষেক ব্যানার্জি আসবে, একাই তুলে দিয়েছে, কাউকে লাগবে না। কোহিনুর মজুমদার কি তৃণমূলের বাইরে থেকে নতুন রাজনৈতিক অবস্থান তৈরি করবে, নাকি ভবিষ্যতে তৃণমূলের সাথেই আবার যাবে? আমি এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসেই আছি। আমি 2006 থেকে রাজনীতি, মোটামুটি কলেজ রাজনীতি শুরু, তার আগে পাড়ায় থাকতাম, কলেজ রাজনীতি শুরু 2000, এবং তথ্য প্রমাণও আছে, এমন নয় যে তথ্য প্রমাণ নেই। 2009 তে বুথ লেভেল এজেন্ট। তো তৃণমূল কংগ্রেসেই আমি আছি, কিন্তু তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল কর্মীদের জন্য, তার বদলে ছতলায় বসে থাকা জমিদারের জন্য নয়, সেই তৃণমূল কংগ্রেসেই আমি আছি, যে তৃণমূল কংগ্রেস জমিদারিত্বর বদলে কালেকটিভ কাল্টে যাবে। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।